আচ্ছা, আমরা এরপরে আসি মিশরীয় সভ্যতা। ঠিক আছে, মিশরীয় সভ্যতা বলতে গেলে প্রথমে আসে হচ্ছে কি, আপনাকে দেখতে হবে মিশরীতে কি থাকে। থাকে হচ্ছে পিরামিড, ঠিক আছে, মমি। পিরামিড মমির জন্য মিশরীয় সভ্যতা কি বেশি গুরুত্বপূর্ণ। তাই এখন যখন আপনাকে বলা হবে যে মিশরীয় সভ্যতায় পিরামিড সম্পর্কে আপনি কিছু লেখেন, তা পিরামিড সম্পর্কে তো আপনি ক্লাসে, ছোট ছোট ক্লাসে তো পড়াশোনা করেছেন করেছেন না? পিরামিড তিন কোণা দেখতে, ত্রিভুজ আকৃতি, এর ভিতরে হচ্ছে ওই সময়কার ফ্রাউন ফ্রাউন রাজাদের হচ্ছে কি লাশ রাখা হতো মমি করে। এবার তো বলে মমি আসলে হচ্ছে কি, বলেন। নো, দেখেন, মমি অর্থ হচ্ছে যখন কোনো মানুষ মৃত হয়ে যায় তখন তার ভেতর থেকে পচনশীল দ্রব্যগুলো, যেমন নাড়ি ভুঁড়ি, তারপরে পাকস্থলী, এগুলো তো পচনশীল। ঠিক আছে, এমনি সবই পচনশীল, বাট দ্রুত পচে কোনগুলো, ভেতরের অংশগুলো। এখন ওইগুলো যখন পচে তখন কি করে, অলরেডি ওইগুলো বের করে নেওয়ার পরে ভিতরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যাল দিয়ে তার উপরে হচ্ছে মোমের স্তর দেয়। তারপরে হচ্ছে কি ব্যান্ডেজের, ওকে। আচ্ছা, এবার দেখেন মিশর সভ্যতা কোথায় গড়ে উঠেছিল। ইজিপ্টের নীল নদের তীরে। মিশর মানেই হচ্ছে ইজিপ্ট, ঠিক আছে। মিশরের সভ্যতার প্রধান নদী কোনটি? নীল নদ। মিশর সভ্যতা কত বছর আগে গড়ে ওঠে? প্রায় 5,000 বছর আগে। তারপরে আছে কি হচ্ছে মিশরের রাজাকে কি বলা হতো? ফারাও। কি বলা হতো? ফারাও। মিশরীয়দের তো প্রধান ধর্মীয় বিশ্বাস কি ছিল? বহু দেবদেবীদের বিশ্বাস। এরপরে দেখেন, মিশরীয়রা মৃত্যুর পরের জীবন কিভাবে দেখতো? তারা পরকাল বিশ্বাস করত। ঠিক আছে। মমি কি? মৃতদেহ বিভিন্ন বিশেষভাবে সংরক্ষণের পদ্ধতি। এটা কিন্তু এক কথায় উত্তর। যখন আপনাকে বলবে যে মমি কিভাবে করা হয়, তখন কিন্তু আপনাকে বিস্তারিত লিখতে হবে যে একটা মানুষ মারা যাওয়ার পরে তার ভিতর থেকে পচনশীল দ্রব্যগুলো বের করে নেয়, তারপরে তার ভিতরে বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যাল দিয়ে সেই মমিটা তার শরীরটাকে সংরক্ষণ করে, তারপরে হচ্ছে তার উপরে মোম এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে তার উপর একটা প্রলেপ সৃষ্টি করে, তারপরে হচ্ছে আপনার কাপড় দিয়ে এটা মুড়িয়ে ফেলে। এরপরে কি করে, একটা হচ্ছে কফিনের মধ্যে মানুষটাকে কি করে ভেতরে দিয়ে দেয়, দিয়ে ওটা বন্ধ করে সিলগালা করে ওটাকে হচ্ছে কি করে একটা পিরামিডের ভিতরে অবস্থান করে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে। এবার দেখেন পিরামিড কোন, পিরামিড কেন নির্মাণ করা হতো? ফারাওদের সমাধি হিসাবে। এখন ফারাও বলতে কিন্তু এক রাজা না, ফারাওয়ের বংশধর আছে, ওয়াইফ আছে, সন্তান আছে, আবার বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারাও আছে কিন্তু। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন সবচেয়ে বিখ্যাত পিরামিড কোনটি? গ্রেট পিরামিড অফ কি, গিজা। কি, গিজা। এরপর হাইড্রোগ্লিফিক কি? মিশরীয়দের চিত্রশিল্পী। যদি বলে মিশরীয়দের চিত্রশিল্পীর মধ্যে হাইড্রোগ্লিফিক কি, তখন লিখতে হবে কি মিশরীয়দের চিত্রশিল্পী। ওকে। এবার দেখেন, আপনাদেরকে একটা প্রশ্ন আসতে পারে যে মিশরীয়দের প্রধান পেশা কি? কৃষিকাজ। ঠিক আছে, তখন আপনাকে বুঝতে হবে যে ওই সময় কত ধান চাষ করতো না করতো, কি করতো বলেন? গম অথবা জব। জব, ঠিক আছে, এইগুলো ওরা করতো। এবার ওরা বেশিরভাগ কোথায় করতো? এটা করতো হচ্ছে আপনার নদীর তীরে, নীল নদের তীরে, উর্বর জায়গায়। এরপরে দেখেন মিশরীয়দের সভ্যতার প্রধান দেবতাকে, সূর্য দেবতা। ঠিক আছে, তাকে বলা হয় হচ্ছে রা। কি বলা হয়? রা। আমি টুকটাক আলোচনা করে দিতে, বিস্তারিত পড়ে নেবেন ভেতর থেকে। ঠিক আছে। এরপরে আসি হচ্ছে যারা অনলাইনে আছেন, মীনাক্ষী রানী, আপনি অবশ্যই কিন্তু কথা বলবেন না বুঝতে পারলে। আচ্ছা, এরপর আসে স্যার। মেসোপটেমিয়া সভ্যতা। আপনাদের আজকে নেওয়া হচ্ছে পরীক্ষা, আর আপনারা দেখছেন আমি পড়াচ্ছি আপনাদের এখন। হাইলে কপাল। যাই হোক, মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে ওঠে? ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। ইয়েস। মেসোপটেমিয়া সভ্যতার নাম কি? ইরাক, বর্তমান নাম। ঠিক আছে। মেসোপটেমিয়া সভ্যতাকে কি বলা হয়? সভ্যতার কি বলা হয় বলেন? দোতলা। কি বলা হয়? সরি না, দোলনা। কি বলা হয়? দোলনা। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? দোলনা। দূরবর্তী পর্ববর্তী ভূমি। ইয়েস। পৃথিবীর মেসোপটেমিয়ার প্রধান দুটি নাম কি বলেন? ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস। গুড। এগুলো কিন্তু নিবন্ধনে খুবই আসে।
নেই আছে লাগবে না। আচ্ছা এবার দেখেন এখানে হচ্ছে বিষয় বলতে কি বোঝে সভ্যতা, ঠিক আছে। এখানে আরো আছে যে মিশরীয় মেসোপটেমিয়ার আছে লিপির নাম আছে ইউনিফর্ম, ঠিক আছে। এখানে কিন্তু এটা প্রধান ধর্ম কি বহু দেব দেবী ধর্ম আছে। বিস্তারিত পড়ে নেবেন। আমি চলে গেলাম পরের পৃষ্ঠায়। আমি তো মেন মেন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি। সিন্ধু সভ্যতা একটা ভেরি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ওকে, আপনারা পড়লে উত্তর দেওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, দাগ নাম্বারটা বলে দেয়। আপনারা যদি বাড়িতে পড়তেন, পড়লে আপনারা না বুঝতে পারলে এই প্রশ্নগুলো আমার জিজ্ঞেস করলে আমি সুন্দরভাবে বলতে পারতাম, কিন্তু আপনাদের আমি এখন কোনটা বোঝাই আর কোনটা থুই, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। সভ্যতার পরিচয় দাও। প্রথম মানুষ সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন নগর সভ্যতা। এটি সিন্ধু নদ এবং তার উপনদী অঞ্চলে গড়ে উঠেছিল। বর্তমান সময়ে এই অঞ্চল পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতীয় এর অন্তর্ভুক্ত। এই সভ্যতাকে হরপ্পা সভ্যতাও কি বলা হয়, ঠিক আছে। এই এটি একটি উন্নয়ন সভ্যতা। এবার বলেন স্যার ব্রোঞ্জ যুগ কি? ব্রোঞ্জ জানেন? বলেন কি? কাঁসা পিতল, একে ব্রোঞ্জ বলে, বোঝা গেছে। এখন আগে প্রথমে কি ছিল বলেন তো? ছিল পাথর। পাথর কেটে কি করতো আসবাবপত্র বানাইতো, তারপরে মাটির, মিশরীয়রা কিন্তু মাটির জিনিস তৈরি করতো। আর এরপরে সিন্ধু সভ্যতায় আসে কি হচ্ছে ব্রোঞ্জ, অর্থাৎ আপনার কাঁসা পিতল দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করতো, ঠিক আছে। যেটা আমরা এখন বর্তমানে আমরা নিজেরাও ব্যবহার করি, কাঁসার তাল ব্যবহার করি না। হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিয়েতে ব্যাপক পরিমাণ কাঁসার দেওয়া হয়। ইয়েস। এবার যদি প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো, তখন কিন্তু আপনাকে এই সকল গুলোই লিখতে হবে, সাথে আরো লিখতে হবে কি বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি রাস্তা সোজা এবং পরস্পরকে সমকোণ ছেদ করে। শহর গ্রিক পদ্ধতিতে সাজানো ছিল, ইটের ঘর বাড়ি ছিল, উন্নয়ন নিকাশি ব্যবস্থা ছিল, পানির সরবরাহ ছিল। ওকে, এবার দেখেন এখানে সিন্ধু সভ্যতার অর্থনৈতিক আলোচনা করো। সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল কৃষি, পশুপালন এবং বাণিজ্যিক ভিত্তিক। তারা গম, যব এবং বিভিন্ন শস্য উৎপাদন করত। মূলত কি ধানটা আমরা আমাদের এশিয়া যারা যে উপমহাদেশ আছে এখানে ধান বেশি উৎপাদন হয়। আর ওভারঅল যা আছে সব জায়গায় হচ্ছে জব এবং গম আপনার তৈরি হয়। জব কিন্তু একটু ছোট টাইপের, আপনার দেখছেন হয়তো মনে হয়, আর গম তো বড় সাইজের হয়েই থাকে। ওকে, এরপরে আমরা হচ্ছে চলে যাব সিন্ধু সভ্যতায় বেশি কিন্তু কৃষিকাজের উপর নির্ভর করে। এদের সময়কে ব্রোঞ্জ যুগ, এই যুগেও কিন্তু অনেক কিছু আছে। এরপরে আসা হচ্ছে কি মধ্য যুগ। মধ্য যুগে চলে আসেন আপনারা সকলে। আপনারা পড়লে সুন্দরভাবে প্রশ্ন উত্তর দেওয়া যায়। স্যার আমি এটা পড়েছি, কি ব্যাপার আমরা আর কই শীত কম কে এত যেরকম থাকবে কে? মধ্যযুগে শেষ আমরা আর কই বাসায় আপনি অর্ধেক অর্ধেক নিয়ে আসছেন। মধ্যযুগই তো শেষ স্যার, এই অর্ধেক মধ্যযুগে শেষ, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। শেষ তো মধ্যযুগই শেষ স্যার। দাঁড়া আমি একটু দেখে নেই। একাশি পেজ। এই কে বলছে মধ্যযুগ শেষ? জাপানি পর্যন্ত শেষ। না স্যার, হিস্টরি অফ ওয়ার্ল্ড পড়েন। জি স্যার, ভুলে গেছি স্যার। এই তো পড়ানোই নাই। ওকে স্যার, ওকে স্যার। এখনো ইউরোপীয় সংস্কৃতি, জি স্যার পড়িনি স্যার, ওগুলো জানি না। এখনো গ্রিক বাকি, এখনো গ্রিক সভ্যতা বাকি, তারপরে এই গ্রিক
মায়ের সভ্যতা অনেক তো। তা আমার আমার তো কর্তব্য আমার পড়াই দেওয়া, তা আমার কর্তব্য না? আপনারা পড়বেন না একটা দিন ধরে ক্লাস, তারপর যদি আপনারা যদি এরকম নয়ছাই করেন তো হবে কি করে? আপনি ক্লাস জয়েনই করেনি কেউ, মেজাজ তো খারাপ হচ্ছে আমার এখানে। আচ্ছা দেখেন, মৌর্য সভ্যতা, এখানে হচ্ছে আমি আপনাদের ব্রড প্রশ্ন আলোচনা করতেছি, সংক্ষিপ্ত আপনারা এমনি পড়ে নেবেন। মূলত আমি চাচ্ছি যে আপনাদেরকে মূল ভাবটা বোঝাতে। দেখেন, মৌর্য সাম্রাজ্যের ইতিহাস এবং আলোচনা। মৌর্য সাম্রাজ্য প্রাচীন ভারতের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী সাম্রাজ্য। এটি প্রতিষ্ঠাতা করেন চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব 322 খ্রিস্টাব্দে। এখন তিনি নন্দ বংশ 322। করে পাটালিপুত্রকে রাজধানী থেকে হিসাবে প্রতিষ্ঠিত করেন। পূর্ববর্তীতে তার উপদেষ্টা চাণক্য, যার কথা ভারতে খুবই প্রচলন, যে যার বুদ্ধির কাছে চাণক্য। সবকিছু তছনছ হয়ে যেত। জি স্যার। ঠিক আছে, চাণক্য সে কিন্তু মানে কঠিন মাপের একজন কিন্তু রাজনীতিবিদ। তার বই পড়বেন, তার কাছে দেখবেন বাণী পড়বেন, যেমন কৌটিল্য। হুম। বাণীর কথা আপনাদের আমি বলি, এটা আমিও মেনে চলি, আপনাদেরকে বলি। আপনার দুর্বলতা কাউকে বলবেন না, আপনি উন্নয়ন করতেছেন কাউকে দেখাবেন না, আপনি কিছু সাফল্যের জন্য চেষ্টা করতেছেন সেটা কাউকে বলা যাবে না, আপনার পরিকল্পনা কখনো মানুষের সামনে আনানো যাবে না। আপনি যখন দেখবেন যে বাস্তবায়ন হয়ে গেছে, আপনি সীমিত অর্থে নিজেকে খুশি রেখে বাকিটা পথ এগিয়ে যাইতে হবে, কিন্তু কোনোভাবে প্রকাশ করা যাবে না। কারণ কেন? আপনি যখন ভালো কিছু করবেন আর একজন আপনাকে খারাপ কিছু করার জন্য চেষ্টা করবে, কারণ এটা হচ্ছে বর্তমান সময়ের। ঠিক আছে, তাই আপনার যদি কোনো সাকসেস জি হয়, স্যার। এটা আপনি আপনার নিজের মধ্যেই রাখবেন, বাইরে প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। এমনকি আপনার যেসব দুর্বলতা আছে, যেমন মেয়েদের ক্ষেত্রে আমি বলি, গল্পের ছলে বলে বান্ধবী আমার বাড়িতে এই নাই, তোমার তো আছে, তখন কিন্তু ওই বান্ধবী কিন্তু ওই কথা কিন্তু মনের মধ্যে এক জায়গায় রাখে না, ভালো জায়গায় কিন্তু গল্পের ছলে বলে দেবে। তখন আপনি কি হচ্ছেন? ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঠিক আছে, এই জন্য যেটা বলার দরকার নাই এটা না বললেই ভালো হয়। ঠিক আছে, আর মানুষের সাথে সেইভাবে মিশবেন যতটুকু আপনার প্রয়োজন, ওকে। দরকার নাই। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে আসে দেখেন মৌর্য শাসন ব্যবস্থার আলোচনা। মৌর্য শাসন ব্যবস্থা ছিল অন্তত কেন্দ্রীয় এবং শক্তিশালী। রাজা ছিলেন সর্বোচ্চ ক্ষমতা অধিকারী এবং তার অধীনে মন্ত্রী, প্রশাসনিক এবং কর্মকর্তা এবং গুপ্তচর ব্যবস্থা গুরুত্ব ছিল। রাজ্যকে তিনি প্রদেশ ভাগ করা হয়েছিল, বিপ্রদেশী প্রদেশে গভর্নর নিয়োগ করা হয়। এই ব্যবস্থার মাধ্যমে সমগ্র সাম্রাজ্য সুগঠিতভাবে পরিচালিত হয়। এরপর দেখেন, এই সময় কিন্তু সম্রাট অশোকের সময়কাল শুরু হয়, যেটা আপনারা ইন্ডিয়ায় দেখবেন যে হচ্ছে একটা চক্র আছে, এগুলো অশোক চক্র বলা হয়। এটা কিন্তু সে সময় সম্রাট অশোকের তৈরি করে। এরপর দেখেন মৌর্য অর্থনীতির আলোচনা করো। মৌর্য যুগে আসলে মূলত কি কি অর্থনীতির উপর নির্ভর করতো? প্রধান ছিল হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ প্রত্যেকটা দেশের মধ্যেই থাকে। ঠিক আছে, আর এরপর আছে কি পশুপালন, বাণিজ্য এবং শিল্প এবং কারুশিল্প, যেটা আমরা বলি হচ্ছে হস্তশিল্প। ওই সময়কার অনেক শিল্প আছে, যেমন ব্রোঞ্জের উপর, যেমন আপনারা দেখছেন যে পিতলের অনেক ধরনের হচ্ছে মানুষের ছবি, তারপরে পশু পাখির ছবি, এগুলো কিন্তু সবই কিন্তু হচ্ছে কারুকাজ। ঠিক আছে, ওই সময় রেশমি সুতা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কার্পেট তৈরি করা হতো, যাকে আমরা বলে কাশ্মীরি উল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে কি গ্রিক। গ্রিক। আচ্ছা, ধর্মীয় জীবন। জি। দেখেন আমি পড়ে যাচ্ছি, আপনারা পড়বেন, না বুঝতে পারলে প্রশ্ন করবেন। হাতে কিন্তু আর মাত্র এই মাসের অর্ধেক সময় বাকি আছে, পড়িলে পাস না পড়িলে ফেল, আমার কিছু করার থাকবে না। ওকে, আর আগামী সপ্তাহে কিন্তু ইনকোর্স পরীক্ষা, একদম রিটেন ভাবে দিতে হবে আপনাদের ইনকোর্স পরীক্ষা। যারা শুনছেন তারা তো শুনছেন, ইনকোর্স পরীক্ষা। ইয়েস, সব ছাত্রের উপরে দিতে হবে ইনকোর্স পরীক্ষা। এখানে সুবিধা আছে, সুবিধা বলতে কি, যারা অনলাইনে পরীক্ষা দেবেন তাদেরকে আমরা গ্রুপে প্রশ্ন দিয়ে দেব একটা দিন, অর্থাৎ যদি পরীক্ষা যদি 9টা থেকে শুরু হয়, 9টা থেকে রাত 12টার ভিতরে আপনাদেরকে। সাবজেক্ট। ইয়েস,
সবাই একটু মন দিয়ে শুনবেন। প্রথম কথা হচ্ছে আপনাদের আগামী সপ্তাহে হচ্ছে ইন কোর্স পরীক্ষা হবে। ইন কোর্স পরীক্ষা হবে থিওরি আছে, 3টা থিওরির উপরে। ঠিক আছে, ইন কোর্স পরীক্ষা। আর ড্রয়িং পরীক্ষা তো আছেই। যারা অনলাইনে পরীক্ষা দেবেন তাদের হচ্ছে নিয়ম হচ্ছে আমরা আপনাদেরকে একটা ইমেইল বা ইমেইল এবং আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। আপনারা পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে কি করবেন, পরীক্ষার খাতা A4 কাগজে লিখতে হবে, নিয়ে নিচে উপরে আপনার নাম লিখতে হবে, বর্ষ লিখবেন যে আপনি কত ব্যাচের স্টুডেন্ট আর কত বর্ষের, যেহেতু আপনার প্রথম বর্ষের স্টুডেন্ট অর্থাৎ প্রথম পর্বের। দেওয়ার পরে সাবজেক্ট নাম লিখতে হবে, লিখে পরীক্ষা দিতে হবে A4 কাগজে। সুন্দর করে ছবি তুলবেন নিজের ফোন দিয়ে, তোলার পরে পিডিএফ করবেন। ঠিক আছে, ফোন দিয়ে তুলে একসাথে পিডিএফ করে আপনারা গ্রুপে অথবা আমরা একটা 3টা বিষয় জিমেইল অ্যাড্রেস পরীক্ষা। দেবো, ওখানে আপনারা পোস্ট করে দেবেন। ক্লিয়ার? যারা অনলাইনে পরীক্ষা দেবেন তাদেরকে হচ্ছে টাইম দেওয়া হবে 10টা থেকে দুপুর 12টা। আর এর মধ্যে শেষ করতে না পারলে সবগুলো মিলে রাত 12টার আগে সেন্ড করতে হবে প্রশ্নের উত্তর। আর যারা অফলাইনে পরীক্ষা দেবেন তারা 9টার সময় চলে আসবেন, 9টা থেকে 11টার মধ্যে পরীক্ষা হবে। এনি কোশ্চেন? জি স্যার। সাজেশন পাওয়া যাবে স্যার, দেওয়া যাবে স্যার? হ্যাঁ, বুঝি নাই। সাজেশন দেওয়া যাবে ইন কোর্সের? কোনো সাজেশন নাই, যা পড়ে সব ওকে স্যার। নাই নাকি কেউ? আপনি মনে করেন বিয়ে বাড়ি গেছেন, আপনার খুব ইচ্ছা হয়েছে যে আমি বিয়ে বাড়ি গিয়ে খাবো খাসির মাংস, গিয়ে দেখলেন যে হচ্ছে তারা খাসি দিলই না, দিছে পোল্ট্রি। আপনি না খেয়ে চলে আসলেন। ঠিক আছে, এই জন্য আপনাকে সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে যেতে হবে যে যে বনে বনে জঙ্গলে আমি যেখানেই বিপদে পড়িব আমার নিজের দ্বারাই উদ্ধার হইব। ঠিক আছে? ওকে স্যার। ওকে, এগুলো 3টা শিখতে হবে। বিষয়। সবাই এখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করা। এখনো যদি বলেন যে সাজেশন দেন সাজেশন দেন, নিবন্ধনে তো সাজেশন দেবে না কেউ। শোনেন, আমার টার্গেট আপনাদেরকে নিবন্ধনকে ওকে করে। স্যার। ঠিক আছে, এখানে ভর্তি হয়েছেন সার্টিফিকেট পেয়ে যাবেন, কিন্তু সার্টিফিকেট পাওয়ার পরে কিন্তু যদি ভালো পড়াশোনা এবং ছবি না আঁকেন তাহলে কিন্তু ওই সার্টিফিকেট হয় গলায়, না হলে দরজায়, না হলে হচ্ছে কোথায় দেয়ালের এক কোনায়, না হলে এক ডাস্টবিনে ফেলে রাখতে হবে। কথাগুলো শুনতে যদিও মধুর না, তারপরেও স্যার মধুর। ইনকোর্স পরীক্ষার হচ্ছে টপিকটা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম বলিনি। আর কি। টপিক এবার টপিক 3টার কথা শুনছি স্যার। কিছু প্রশ্ন আমি আপনাদেরকে আমার স্যার, শীট কোন বাদেও একটা আপনাদের কাছে প্রশ্ন দেব। ঠিক আছে, দেখা গেল আপনাদের আমাদের শীটে আছে হচ্ছে মিশরীয় সভ্যতা, সেখানে দেখা গেল যে সব ধরনের প্রশ্ন আমি কম বেশি দিছি। আমার মনে হয়েছে যে এর থেকে প্রশ্ন আমি ঘোরায় অন্যভাবে দেব, কিন্তু সেটা কিন্তু মিশরীয় সভ্যতার রিলেটেড। আপনার কেমন দক্ষতা হয়েছে বা আপনার কেমন সৃজনশীল আছে যে এই প্রশ্ন দেখে আপনি ভীত না হয়ে মানে পরীক্ষা দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে। কিন্তু পরীক্ষার হলে কেউ বলতে পারবেন না যে স্যার প্রশ্ন কেন বাদিনি, এই অর্থ বলা যাবে না। ঠিক আছে, এত দুশ্চিন্তা এত চিন্তা কি দেখি অবাক করে শুনতেছো। ঠিক আছে, আচ্ছা, এখন কোনো কথা আছে? যারা অনলাইনে আছেন কিছু বলবেন? কোন স্যার 3টা আপনি যে বিষয়ের উপর পিডিএফ গুলো হবে স্যার? দিয়েছেন ওই পিডিএফ এই গুলো যে সব 3টা পড়তে হবে বিষয়ের উপরে ইনকোর্সের জন্য? আর্ট মেটেরিয়ালস এবং টেকনিক একটা সাবজেক্ট, তারপরে হিস্টোরি অফ হচ্ছে ইয়ে আছে না, এই যে আর্ট অফ বাংলাদেশ আছে, আছে হচ্ছে হচ্ছে এই হিস্টোরি অফ অল আর্ট পার্ট 2, সরি পার্ট 1। এই হচ্ছে 3টা সাবজেক্ট যা আপনাদেরকে শীট দিয়েছি আমি। বিষয় কোড 111, 112, 113 তিনটাই। যদি কোনো প্রশ্ন থাকে মাস্ট বি করতে পারেন। আপনাদেরকে আরো অবগতির জন্য বলে দেই, তোমাদের বিষয় হলো সপ্তাহের ভিতরে যদি থিওরি পড়ে 12, 12, 113 সেগুলো সব তিন। হয় আমি আপনাদেরকে বুঝাই দেব, কিন্তু মনের ভেতরে হৃদয়ের ভেতরে রেখে দিয়ে বুঝতে পারিনি স্যার, বলুন।
ঠিক আছে এভরিওয়ান, আপনারা অবশ্যই, না আমি আমি মুখে যা বলে তার বিপরীত কাজ করি। কারণ এবার তো পরীক্ষা, আমি তো প্রতি বছরই পরীক্ষার প্রশ্ন আমি নিজেই করি, বোর্ডের প্রশ্ন। ঠিক আছে, অলরেডি প্রশ্নের জন্য অলরেডি চলে আসছে। ঠিক আছে, তাই যা পড়াবো তাই পড়বেন, তার থেকে ভালো ভালো কিছু আসবে, এটা আশা করি। আগামী ক্লাস আগামী ক্লাস শুক্রবার আপনাদের কিন্তু ইনকোর্স পরীক্ষা। আজকের মতো ক্লাস এখানে শেষ। যা যাবতীয় যা বলার আছে সবাই গ্রুপে বলবেন, আমি কোনটা বুঝতেছি না আমি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। আর না বললে কিছু করার নেই আমার। ধন্যবাদ। এক্ষুনি শেষ। জি, এখনই শেষ।